নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে 60-40 নিয়মে, অর্থাৎ নিচের দিকের কর্মচারীরা বর্ধিত বেতনের 60% পাবেন এবং উপরের দিকের কর্মচারীরা বর্ধিত বেতনের 40% পাবেন। গেজেট প্রকাশে মোট 4টি কারণে বিলম্ব হচ্ছে: আইনি ভেটিং ও বিধিমালা সংশোধন, অর্থ অবমুক্তির কৌশল, 11 থেকে 20 গ্রেডের বেতন বৈষম্য দূরীকরণ এবং আইবেস ডিজিটাল ফিক্সেশন। গতকালকে একটি অনুষ্ঠানে, অর্থাৎ মন্ত্রিসভার বা মন্ত্রিপরিষদের একটি বৈঠকে এই পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে। তখন এই পে স্কেল নিয়ে আলোচনায় 60-40-এর বিষয়টি এসেছে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নামা, পে স্কেল নিয়ে যেদিন প্রথম ভিডিও করি সেদিনই আমরা বলেছিলাম যে পে স্কেল নিয়ে কোনো আলোচনা আমরা থামতে দেব না, তো আমরা সেটা চালিয়ে যাচ্ছি এবং আপনারাও আছেন আমাদের সাথে। তো পে স্কেল নিয়ে আমরা দিন যত যাচ্ছে আমাদের আলোচনার পরিধি তত বাড়ছে। শুরুর দিকে আমাদের মানে মূল আলোচনার বিষয়বস্তু ছিল গ্রেড কয়টি, বেতন কত বৃদ্ধি পাবে। এরপর অনেকগুলো বিষয় যুক্ত হলো, যেটাকে আমরা পে স্কেল নামা বলছি। তো এই পে স্কেল নামায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে মূল বেতন বৃদ্ধিটা কয় ধাপে হবে এবং বেতন বৃদ্ধি কত শতাংশ হবে। কারণ বাকি বিষয়গুলো মোটামুটি আমরা আন্দাজ করতে পেরেছি বা বাকি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমরা নিশ্চয়তা পেয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে 3 ধাপ না 2 ধাপ এবং বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখুন, সম্প্রতি এটা মনে হয় যে এটা যেহেতু মন্ত্রিসভার বৈঠক বাংলাদেশে একটি নির্দিষ্ট তারিখে হয়, এটা খুব সম্ভবত মঙ্গলবার হয়, তো আর একই সাথে সংসদের অধিবেশনও চলছে। তো সেইখানে মন্ত্রিসভার একটি বৈঠকে যদিও পে স্কেল আনুষ্ঠানিক আলোচনার এজেন্ডায় ছিল না, কিন্তু তারপরে পে স্কেল নিয়ে আলোচনা হয়। তো সেইখানে আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যটা পেয়েছি, যে এখন পর্যন্ত যেটা 3 ধাপ, সেই 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হচ্ছে এবং এর সাথে নতুন আরেকটি বিষয় যুক্ত হয়েছে, যেটা আমরা বারবার শুনছিলাম, যে 1 থেকে 20তম গ্রেডের বর্ধিত বেতন 50% বৃদ্ধি করা হবে এবং 11 থেকে 20তম গ্রেডের বর্ধিত বেতন 100% বৃদ্ধি করা হবে। কিন্তু সেই আলোচনাটা একটু নতুন মোড়ক এসেছে বা নতুন পালক বা নতুন রঙের ছোঁয়া লেগেছে, যে 1 থেকে 10তম গ্রেডের মূল বেতন, যেটা বর্ধিত বেতনের 40% বৃদ্ধি করা হবে এবং 11 থেকে 20তম গ্রেডের মূল বেতনের বর্ধিত 60% বৃদ্ধি করা হবে। তো যেটা আসলে এই বিষয়টা ঠিক কেমন মনে হয় আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তো এর বাইরে আরও কিছু আপডেট আছে, তো আমরা সেই আপডেটগুলো একটু দেখে এসে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটুকু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রস্তাবিত নতুন পে স্কেল 2026, মূল তথ্য এবং বিশ্লেষণ, বাস্তবায়নের সময়সীমা এবং নতুন কৌশল, এটা নিয়ে তো আমরা কথা বলেছি আপনাদেরকে যে 1 জুলাই 2026 থেকে এটা বাস্তবায়ন হবে এবং এটা এখন পর্যন্ত 3 ধাপের কথাই আমরা শুনছি। যদিও আনুষ্ঠানিক গেজেট পেতে আমাদের একটু অপেক্ষা করতে হবে, যদিও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন, বাজেটের আগেও বলেছিলেন এবং বাজেট উপস্থাপনের পরও তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন যে চলতি মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে গত 18 জুন একটি সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক এখন পর্যন্ত সেই বৈঠক থেকে নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত আসেনি বা বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো বাইরে আসেনি। এখন এর সাথে নতুন যেটা যুক্ত হয়েছে 60 এবং 40% ফর্মুলা। আমরা তো গণিতের ফর্মুলা, অর্থাৎ স্কুলে আমরা যখন গণিত করেছি সেই ফর্মুলা যেগুলো বইতে ছিল সেগুলোই আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি। আমি আমার কথা বলছি, উইথ ডিউ রেসপেক্ট, আমি অন্য কাউকে বলছি না, কিন্তু আমরা এইখানে নতুন ফর্মুলা দেখছি। তো ছাত্র হিসেবে যখন আমরা এত দুর্বল, তো এই নতুন ফর্মুলা আমরা কীভাবে অ্যাডপ্ট করব বা কীভাবে গ্রহণ করব। শুরুতে মূল বেতন বৃদ্ধির অংশ 50% করে 2 বছরে দেওয়ার পরিকল্পনা থাকলেও নিম্ন আয়ের কর্মীদের মূল্যস্ফীতি থেকে বাঁচাতে নতুন খসড়া করা হয়েছে। প্রথম থেকে নবম গ্রেড কর্মকর্তাদের বর্ধিত মূল বেতনের 40% আগামী অর্থবছরে দেওয়া হতে পারে। উদ্দেশ্য উচ্চ পদে সরকারি পরিচালনা এবং প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ। 10ম থেকে 20তম গ্রেডে কর্মচারীদের বর্ধিত মূল বেতন 1,07% আগামী অর্থবছরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আর বেতন কমিশন এবং সচিব কমিটির খসড়া সুপারিশ, সেটা আপনারা জানেন, এটা নিয়ে আমরা কথা বলবো না। আর খসড়া কমিটি, এটা নিয়ে কথা বলবো না। জনপ্রশাসনের জনবল এবং গ্রেড ভিত্তিক পরিসংখ্যান, এটা একটু গুরুত্বপূর্ণ মনে হতে পারে। তো এটা আমরা একটু দেখে আসি যে 60-40-এর কথা যেহেতু এসেছে,
প্রথম থেকে নবম গ্রেড প্রথম শ্রেণী এবং বিসিএস ক্যাডার কর্মরত আছেন 1,90,773 জন। দশম থেকে 20তম গ্রেডে কর্মরত আছেন 12,60,118 জন। অর্থাৎ যে 60-40 ফর্মুলা করা হয়েছে সেখানে 12,60,118 জন, আর যে 40% সেটা হচ্ছেন 1,90,773 জন। তো আমরা এটা একটু দেখে আসতে পারি আমাদের যারা 60%তে যারা পাবেন। দ্বিতীয় শ্রেণীতে কর্মরত আছেন 2,33,726 জন, তৃতীয় শ্রেণীতে 6,13,835 জন, চতুর্থ শ্রেণীতে 4,04,557 জন, অন্যান্য বিশেষ শ্রেণী 7,980 জন। আর 11 থেকে 20তম গ্রেডের জন্য প্রস্তাবিত বাড়তি সুবিধাসমূহ, যেহেতু আগামী খুব সম্ভবত 23 তারিখ, মেবি তারিখটা আমার ভুল হতে পারে, 23 তারিখে সচিব কমিটির উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেই বৈঠকে আমরা দেখি সেই বৈঠকে কী সিদ্ধান্ত আসে। আর এর বাইরে আমরা পেপার পত্রিকা, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোর্সে যাই কিছু দেখছি আমরা, সেটা ওই পে কমিশনের কপি পেস্ট। অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখছেন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা ইত্যাদি ইত্যাদি। আর গেজেট প্রকাশের বিলম্বের 4টি কারণ, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। কারণ দেখুন, গেজেটটা আমাদের যেহেতু অর্থমন্ত্রী বলেছেন যে চলতি মাসে গেজেট প্রকাশিত হবে, তো অর্থমন্ত্রী যেহেতু বলেছেন আমরা ওই কথার উপরে বিশ্বাস রাখতে চাই, কিন্তু বাস্তবতার নিরিখে সেটা মনে হয় একটু কঠিনই হবে, অর্থাৎ গেজেট প্রকাশ হতে দেরি হতে পারে। তো যাই হোক, মাননীয় অর্থমন্ত্রীর কথার উপরে আমরা ভরসা রাখতে চাই। তবে গেজেট প্রকাশিত হলেও পে স্কেল কার্যকর হতে হতে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা আমরা পূর্বের পে স্কেলগুলোতেও দেখেছি যে এরিয়ার হিসেবে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের 1 জুলাই থেকে আমাদের যেই বৃদ্ধিটুকু থাকবে সেই বৃদ্ধিটুকু আমরা এরিয়ার হিসেবে পাবো। তো যে বিলম্বের যে 4টি কারণ, সেটি হচ্ছে আইনি ভেটিং এবং বিধিমালা সংশোধন। নতুন পে স্কেলের জন্য পূর্বের বহু বিধিমালা সংশোধন করতে হয়, যা আইন মন্ত্রণালয়ের নিখুঁত আইনি স্ক্রুটিনি ছাড়া প্রকাশ করলে পরবর্তীতে আইনি জটিলতা হতে পারে। অর্থ অবমুক্তির কৌশল, রাষ্ট্রের বিশাল বাজেটের চাপ সামলাতে এবং সামষ্টিক অর্থনীতি এবং ক্যাশ ম্যানেজমেন্টের ভারসাম্য বজায় রাখতে অর্থ বিভাগ থেকে ধাপে ধাপে ফান্ড রিলিজের প্রক্রিয়া সাজাতে হচ্ছে। 11 থেকে 20তম গ্রেডের বেতন বৈষম্য দূরীকরণ, নিম্ন এবং মধ্যম গ্রেডের বৈষম্য দূরীকরণ ফর্মুলাটি শতাংশ হিসেবে নাকি শতভাগ করা হবে তা এখনও চূড়ান্ত করা যায়নি। আইবেস ডিজিটাল ফিক্সেশন, বেতন নির্ধারণের বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্ম আইবেস সিস্টেমে নতুন জটিল হিসাব নিকাশ আপগ্রেড করার টেকনিক্যাল প্রস্তুতি সম্পন্ন করতে আইটি এবং হিসাব বিভাগের আরও কিছু সময়ের প্রয়োজন। আচ্ছা, সময়টা লাগুক, কিন্তু এই ফাঁকে আপনারা আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করতে একদমই দেরি করবেন না। যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করে ফেলুন, মানে আপনাদের পাঠঘরকে, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেন। সাধারণ কর্মচারীদের দাবি এবং অসন্তোষ আছে, এটা আলোচনা করার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা নতুন নতুন ফর্মুলা পাচ্ছি, কখনো 100% ফর্মুলা, কখনো 50% ফর্মুলা, কখনো 3 ধাপ, কখনো 2 ধাপ, এখন আসলে নতুন ফর্মুলা 60-40। কী মতামত আপনাদের, যে আসলে এত ফর্মুলা কেন আসছে এবং এই ফর্মুলাগুলো কি আসলে বাস্তবসম্মত কি না? যদিও 60-40 করা হলে সেটা নিচের দিকের কর্মচারীদের জন্য একটু সুবিধা হবে। আমি সবসময় চেয়েছি, বা আমার পে স্কেল নিয়ে যে ভিডিওগুলো, আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘরের শুরু থেকেই বলেছি যে আসলে সত্যিকার অর্থে নিম্ন গ্রেডের যে কর্মচারীরা আছেন তারা একটু দুঃসহ জীবনযাপন করছেন। তো সেক্ষেত্রে এই বৃদ্ধিটা আমি মনে করি যে তাদের জন্য একটু সুবিধাজনক হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাকি যারা আছেন তাদেরও তো চলতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের 40 একই পে স্কেল, একই রাষ্ট্র, একই জায়গা থেকে বেতন, তো সেক্ষেত্রে সেটা আসলে কতটুকু সম্ভব হবে, এবং ওই যেহেতু সবাই আমরা সরকারি চাকরি করি, আমরা সবাই কি এটাকে মেনে নেব কি না, অর্থাৎ নিচের দিকে 60 হলে উপরের দিকেও কেন 60 নয়, অথবা এই 50-50 এটার মধ্যে আবার 60-40, এটা ঠিক কীভাবে আসলো, কোন কারণে আসলো, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আরও কিছু ভালো খবর আছে। সাধারণ কর্মচারীদের দাবি এবং অসন্তোষ, তারা এই ফর্মুলা এগুলোকে দূরে সরিয়ে রেখে তারা শতভাগ বৃদ্ধির দাবি জানিয়েছেন। কিন্তু ক্যালকুলেশন যেটা বলে, আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে ক্যালকুলেশনে আমাদেরকে এটা বলছে যে যদি 44,000 টাকা বরাদ্দ রাখা হয়, যেটা আমরা দেখেছি, তাহলে সেক্ষেত্রে প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি করা সম্ভব। এবং আমরা এটাও জানি যে সাধারণত পে কমিশন যে সুপারিশ করেন সচিব কমিটি, বা চূড়ান্তভাবে তার থেকে বৃদ্ধি বেশ কিছুটা কমে। তো সেই হিসেবে যেহেতু আপনার নবম পে স্কেল বাস্তবায়ন হলে বিশেষ সুবিধা থাকবে না, তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে
44,000 টাকা এবং এর সাথে যদি আরও অল্প কিছু যোগ করা হয়, সেক্ষেত্রে এক ধাপেই নবম পে স্কেলের মূল বেসিক বৃদ্ধি করা সম্ভব। তো এর সাথে আরও কিছু নিউজ যেটা সরকারি কর্মচারীরা বলছেন, আংশিক বাস্তবায়নকে তারা শুভ অঙ্করের ফাঁকি হিসেবে দেখছেন। তাদের দাবি পে স্কেল কার্যকরের প্রথম দিন থেকে বর্ধিত মূল বেতনের পূর্ণ সুবিধা দিতে হবে, কঠোর বাজার ব্যবস্থা। পে স্কেলের ঘোষণার সাথে সাথে অসাধু সিন্ডিকেট, কৃত্রিম দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে কঠোর বাজার মনিটরিং করতে হবে। এটা ঠিক, পে স্কেলে যে বেতন বৃদ্ধি করা হয় তার একটি উল্লেখযোগ্য শতাংশ, সেটা মনে হয় যে 10 থেকে 15% ইনস্ট্যান্ট, এই যে আমরা সিন্ডিকেট বললাম, অসাধু ব্যবসায়ী বললাম, বা সাধু ব্যবসায়ীদের কথা বলি, যাদের ভিতরে আছেন আমাদের যারা বাড়ি ভাড়ায় থাকেন সেই বাড়িওয়ালা, এরপরে বিভিন্ন যারা সেবা ব্যবহার করেন যেমন ইন্টারনেট সেবা বা ডিশ সেবা, এরপরে যারা বাস গাড়ি বা এগুলোতে চলাচল করেন বা হোটেল, সব জায়গাতেই দেখবেন যে আপনি ইনস্ট্যান্ট 10 থেকে 15% যেদিন পে স্কেল ঘোষণা করা হবে সেদিনই গায়েব হয়ে যাবে। বৈষম্য দূরীকরণ, এরপরে আসে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী ঝুঁকি। আচ্ছা, এগুলো আমরা টেকনিক্যাল বিষয়, এগুলো আমরা আলোচনা করব না। আমরা একটু আমাদের শ্রদ্ধেয় যারা বিশেষজ্ঞ এই বিষয়ে তারা যেটা বলেছেন, এককালীন বনাম 3 ধাপে বাস্তবায়নের পার্থক্য। 100% বেতন একবার বাড়ালে বাজারের একবার বড় চাহিদা ধাক্কা আসে এবং বাজার দ্রুত নতুন ভারসাম্যে পৌঁছায়, কিন্তু 3 ধাপ বাস্তবায়ন করলে অর্থনীতি প্রতি বছর নতুন করে 3বার চাহিদাজনিত চাপের মুখে পড়বে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি একবারে যদি আমাদের পে স্কেল বৃদ্ধি করা হয়, আমি একদম সোজা ভাষায় বলি, কারণ অতটা জ্ঞানী তো না আর একাডেমিকভাবে অতটা ব্রিলিয়ান্ট স্কলারও না। সহজ বিষয়টা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি যে 10 থেকে 15% যেটা আমাদের গায়েব হয়ে যাবে, যদি আমরা এটা 3 ধাপে দেওয়া হয় তাহলে 3বার করে এটা গায়েব হবে। তাহলে আলটিমেটলি ওটাকে যদি আমরা কম্পাউন্ড হিসেব যদি করি, চক্রবৃদ্ধির হিসেব যদি করি, তাহলে সেটা গিয়ে মোটামুটি 25 থেকে 30% গিয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে যাই কিছু সেটা যদি এক ধাপে দেওয়া হয় সেটা সরকারের জন্য সুবিধা হবে। এত হিসেব নিকেশ, সেটা তো অবশ্যই একটা বিশাল জটিল কাজ, এবং এর পাশাপাশি যে নতুনভাবে যে অর্থনৈতিক বিন্যাস হবে সেই বিন্যাসটা আমরা একভাবেই, অর্থাৎ সেটা মাইক্রো ইকোনমির বেলায় এবং ম্যাক্রো ইকোনমির বেলায়ও আমরা একবারেই আমরা সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারবো। মূল্যস্ফীতির প্রত্যাশা, ব্যবসায়ীরা যখন জানবেন যে আগামী 2-3 বছরে ধাপে ধাপে বেতন বাড়তেই থাকবে, তখন তারা আগাম পণ্যমূল্য বাড়িয়ে দেবেন। ফলে ওয়েজ প্রাইস স্পাইরাল বা মজুরি মূল্য চক্রে শুরু হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হবে। প্রকৃত আয় বনাম নামে মাত্র আয়। আচ্ছা, এগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের একটু সময় লাগবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমাদের ব্যবসায়ীরা এতটাই চালাক, তাদের ইউনিভার্সিটির ইকোনমিক্সের ডিগ্রি না থাকলেও প্র্যাকটিক্যালি তারা খুব বড় বড় অর্থনীতিবিদ, হিসেব নিকেশে এক একজন বড় বড় সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারা মূল সমস্যা যেটা হবে যদি এক ধাপে বৃদ্ধি না করা হয়, ধাপে ধাপে যদি বৃদ্ধি করা হয়, তারা যে কৌশলটা করবে দীর্ঘমেয়াদী মূল্য বৃদ্ধির কৌশল। যেমন আমরা একটা গল্প জানি যে রুটির মূল্য বাড়াতে হবে, রাজার কাছে গিয়ে বলছে, রাজা জিজ্ঞেস করছে তুমি রুটির মূল্য কত বাড়াবা? বলছে যে আমি 1 টাকার রুটিকে আমি 1.5 টাকা করতে চাই। বলছে সমস্যা নেই, আমি 1 টাকার রুটিকে আমি 2 টাকা, তোমার এটা হয়ে যাবে। তো তিনি রাজা ঘোষণা দিলেন, তুমি ব্যবসায়ীকে বললেন যে তুমি ঘোষণা দাও 1 টাকার রুটি তুমি 2 টাকা করো। যখন 1 টাকার রুটি 2 টাকা করা হলো, তখন সারা দেশব্যাপী আন্দোলন শুরু হলো। আন্দোলন শুরু হওয়ার পর সবাই রাজার কাছে গেল। রাজা পরে ব্যবসায়ীকে ডেকে বললেন যে তুমি তো রুটির দাম এত বৃদ্ধি করতে পারো না, যাও জনগণের জন্য তুমি রুটির দাম 1.5 টাকা করো। জনগণ এখন রাজার প্রতিও খুশি, জনগণ ব্যবসায়ীর প্রতিও খুশি, যে ব্যবসায়ীও সৎ, রাজাও সৎ, কারণ যে এই রুটি 2 টাকা বাড়ছে সেই রুটির দাম তো 1.5 টাকা হয়েছে। তো বিষয়টা হচ্ছে সেটা আমাদের ব্যবসায়ীরা এই টেকনিকগুলো ফলো করেন, ফলশ্রুতিতে তারা যেটা হবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ আপনি আমি মুদ্রাস্ফীতি বুঝি বা না বুঝি, তারা ঠিকই বুঝবেন তাদের লাভটা কোন জায়গা থেকে বের করে নিতে হবে। তারা এই প্ল্যান, আমাদের তো প্ল্যান থাকবে না, আমরা বেতন পাবো সেটাকে খরচ করবো, কিন্তু তাদের একটা 3 বছর মেয়াদী প্ল্যান অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যার একটা প্রভাব আমরা সম্প্রতি বাজেটে পেয়েছে, যে বাজেট ঘোষণার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই হিসেবে বৃদ্ধি পায়নি। কারণ পাবে কীভাবে, সেটা তো আগেই তারা বৃদ্ধি করে রেখেছে। তো ওই রকম একটি ফাঁদে আমরা পড়তে পারি, যেটাকে ওয়েজ প্রাইস স্পাইরাল বলা হচ্ছে। তো এই ফাঁদটা অর্থনীতিবিদরা যেটা বলছেন, তারা তো আসলে থিওরি বিশ্লেষণ করে বলেন বা বাস্তবতা বিশ্লেষণ করে বলেন। তো সেক্ষেত্রে এরকম একটি ঝুঁকিতে পড়ে যাওয়ার আমাদের সমস্যা বা আমাদের আশঙ্কা রয়েছে।
তো এর পাশাপাশি আরও কিছু তথ্য আছে অর্থনীতিবিদদের প্রস্তাবিত সমাধান, আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, কারণ এই কথাগুলোর থেকে আমাদের এখন বড় চিন্তাটা হচ্ছে যে আমরা এত ফর্মুলা শুনছি এবং এই ফর্মুলার পাশাপাশি আমরা বৈঠক শুনছি যে আসলে শেষ পর্যন্ত আমরা পে স্কেল কবে পাবো। তো পে স্কেল আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আশা করি বাজেট চূড়ান্তভাবে যখন অনুমোদন হবে এর মধ্যেই আমরা একটি চূড়ান্ত বা নিশ্চিত একটি ঘোষণা পাবো। আর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেমনটা বলেছিলেন যে চলতি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশিত হবে, আমি এখানে একটু আশঙ্কা প্রকাশ করছি যে চলতি মাসের মধ্যে পে স্কেলের গেজেট নাও প্রকাশিত হতে পারে। গ্রেড 20টিই থাকছে, বেতন বৃদ্ধি 3 ধাপে না 2 ধাপে হবে সেটা আমরা সময়ের উপরে ছেড়ে দিলাম। দেখি আমরা সামনে যে সচিব কমিটির যে বৈঠকটি আছে সেই বৈঠকটি থেকে নিশ্চিত করে আরও কোনো সিদ্ধান্ত আসে কিনা। এর পাশাপাশি 60 এবং 40 অর্থাৎ 50% থেকে সেটা এবং 60 এবং 40 হয়েছে। তো আমরা দেখি যে আসলে এগুলো একটু মানে প্রবলেম আছে, টেকনিক্যাল একটু প্রবলেম আছে যদি 60-40 করতে যায় এবং অসন্তোষের একটি বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে পে স্কেল নিয়ে আমাদের আলোচনা চলছে, চলুক, বৈঠক চলছে, চলুক, ফর্মুলা চলছে, চলুক। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর থেকে, সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।